নমস্কার দর্শক বন্ধুরা, রেয়া স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌরভ আপনাদের সামনে চলে এসেছি আরও একটা বিশেষ প্রতিবেদন ভিডিও নিয়ে। শেষ হয়েছে আইএসএল এর প্রথম পর্যায়, অর্থাৎ ফিফা উইন্ডোতে যাওয়ার আগে আইএসএল এর লিগ টেবিল জমজমাট, জমে উঠেছে খেতাবি লড়াই। কে কাকে টেক্কা দেবে, কে কাকে টেক্কা দিচ্ছে, সব মিলিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন। শুরুতে যাদেরকে মনে করা হয়েছিল টাইটেল কন্টেন্ডার, তারা কি পিছিয়ে পড়ছে? যাদেরকে পিছিয়ে রাখা হয়েছিল তারাই কি প্রথম পর্বের শেষে উঠে আসলো লিগ টেবিলের উপরে? সেটাই কিন্তু চমকে দেওয়ার মতো। আইএসএল এর প্রথম ল্যাপের শেষে লিগ টেবিলে শীর্ষে রয়েছে মুম্বাই। প্রথম দিকে মনে করা হয়েছিল মোহনবাগানই হয়তো শীর্ষে থেকে এবারে আইএসএল এর প্রথম ল্যাপটা শেষ করবে, কিন্তু শেষ দুই ম্যাচে পয়েন্ট নষ্ট করে মুম্বাই সিটি এফসিকে এগিয়ে দিয়েছে সবুজ মেরুন ব্রিগেড। প্রথম ল্যাপের মাঝের দিকে ইস্টবেঙ্গলকে অনেকটাই পিছিয়ে পড়তে দেখা গিয়েছিল। শেষ ম্যাচে মোহামেডান স্পোর্টিংকে 7-0 গোলে হারিয়ে তারা কিন্তু উঠে এসেছে লিগ টেবিলের চতুর্থ স্থানে। প্রথম স্থানে রয়েছে মুম্বাই, দ্বিতীয় স্থানে মোহনবাগান, তৃতীয় স্থানে জামশেদপুর এফসি এবং চতুর্থ স্থানে ইস্টবেঙ্গল। অর্থাৎ ইস্টবেঙ্গল এবং মুম্বাই সিটি এফসি তারা কিন্তু দায়িত্ব নিয়ে আইএসএল এর খেতাবি লড়াইটা জমিয়ে দিয়েছে। দ্বিতীয় ল্যাপ শুরু করার আগে অবশ্যই এই দলগুলো নিজেদের খামতি ঢেকে আবারও লড়াইয়ে নামবে। যখন আইএসএল শুরু হয়েছিল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নেমেছিল মোহনবাগান। প্রথম 4 ম্যাচে 4টিতেই জয়, বড় ব্যবধানে জয়। মোহামেডান স্পোর্টিং এবং ওড়িশা এফসির বিরুদ্ধে 5টি করে গোল, ফলে গোল ব্যবধান বাড়িয়ে রাখা, সেই সঙ্গে 4 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে যে কোনো দলের রাতের ঘুম কেড়ে নিচ্ছিল। তারপরেই আচমকা বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে তাদের ঘরের মাঠে খেলতে নেমে পয়েন্ট নষ্ট করলো সার্জিও লোবেরার দল। সেই মুহূর্তে দাঁড়িয়ে মনে করা হচ্ছিল মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে যদি পয়েন্ট বের করে নিতে পারে মোহনবাগান, তাহলে কিন্তু লিগ টেবিলে সুবিধাজনক জায়গায় থাকবে, কিন্তু সেটাও হলো না। ঘরের মাঠে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে 1-0 গোলে হারলো মোহনবাগান। কিন্তু কেন হারলো? আত্মতুষ্টি কি মূল সমস্যার কারণ হয়ে দাঁড়ালো সার্জিও লোবেরার দলের জন্য? সেটা একটা কারণ হলেও আরও বড় একটা কারণ হতে পারে মোহনবাগানের প্রতি ম্যাচে পরীক্ষা নিরীক্ষা। প্রথম 4 ম্যাচে যে দলকে দেখা গিয়েছিল মাঠে, শেষ 2 ম্যাচে কিন্তু সেই দল নামাননি সার্জিও লোবেরা। বেশ কিছু পরিবর্তন এনেছিলেন, কখনো ডিফেন্সে, কখনো আক্রমণে, কখনো মাঝ মাঠে, এবং সেই কারণেই টিম কম্বিনেশন ভেঙে যাওয়ায় মুম্বাই সিটি এফসি সহজ হয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে 3 পয়েন্ট নিয়ে বেরিয়ে যাওয়ার। আরও একটা বড় কারণ রবসন রবিনহোর চোট। এই মরশুমের শুরু থেকেই রবসন রবিনহো তিনি কিন্তু মোহনবাগানের একটা গুরুত্বপূর্ণ পার্ট হয়ে দাঁড়িয়েছিলেন। মোহামেডান স্পোর্টিং ম্যাচে যখন চোট পেয়ে তিনি ছিটকে গেলেন, তার বিকল্প ভাবনা চিন্তা তৈরি করতেই কিন্তু সার্জিও লোবেরার 3-3টে ম্যাচ চলে গেল। ওড়িশা এফসির বিরুদ্ধে বড় ব্যবধানে ম্যাচ জিতলেও বেঙ্গালুরু এবং মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে সেই অভাব কিন্তু প্রকট হলো। আর সেই কারণেই বোধহয় 3 পয়েন্ট বের করে নিতে পারলেন না সার্জিও লোবেরা। এরপর ফিফা উইন্ডো থেকে যখন ব্রেক নিয়ে মোহনবাগান মাঠে ফিরবে, তখন মোহনবাগানের প্রথম ম্যাচ জামশেদপুর এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। অবশ্যই জামশেদপুরের ঘরের মাঠ মানে মোহনবাগানের জন্য কঠিন লড়াই। এর আগেও আমরা দেখেছি জামশেদপুরে গিয়ে মোহনবাগান খুব কম ম্যাচে 3 পয়েন্ট নিয়ে ঘরে ফিরেছে, কিন্তু জামশেদপুর ম্যাচে যদি মোহনবাগান পয়েন্ট নষ্ট করে, তাহলে সেটা কিন্তু মুম্বাই সিটি এফসি, জামশেদপুর বা ইস্টবেঙ্গলের জন্য শাপে বর হতে পারে। কারণ প্রথম ল্যাপের শেষে ইস্টবেঙ্গল যেখানে দাঁড়িয়ে গোল পার্থক্যের বিচারে তারা কিন্তু মোহনবাগানের থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে। পয়েন্টের নিরিখে পিছিয়ে থাকলেও যদি পরবর্তী দুটো ম্যাচে ইস্টবেঙ্গল পয়েন্ট নষ্ট না করে, তারা কিন্তু লিগ টেবিলের ভালো জায়গায় উঠে আসার সুযোগ পেয়ে যাবে। অন্যদিকে মুম্বাই সিটি এফসির কাছে সব থেকে বড় সুযোগ, তারা যদি পরের ম্যাচগুলো অঙ্ক কষে এগোতে পারে এবং যদি পয়েন্ট নষ্ট না করে কোনো ম্যাচে, তাহলে কিন্তু সহজেই চ্যাম্পিয়ন হওয়ার রাস্তা খোলা থাকবে মুম্বাই সিটি এফসির সামনে। যদিও সেটা অত্যন্ত কঠিন, কারণ প্রতিটা ম্যাচে 3 পয়েন্ট তুলে নেওয়া কোনো দলের জন্যই সহজ কাজ হবে না। তুলনামূলকভাবে দেখতে গেলে জামশেদপুর এফসি এবং মোহনবাগানের জন্য লড়াইটা অনেক বেশি কঠিন, কারণ তারা ইতিমধ্যেই পয়েন্ট নষ্ট করেছে।
যদি আমরা একটু লিগ টেবিলের দিকে তাকাই তাহলে যেটা দেখতে পাবো এই মুহূর্তে 6 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে মুম্বাই সিটি এফসি, যাদের গোল ডিফারেন্স রয়েছে 4। 6 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে মোহনবাগান কিন্তু লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। গোল ডিফারেন্সে তারা অনেকটাই এগিয়ে, তাদের কিন্তু 11 গোল ডিফারেন্স, অর্থাৎ মুম্বাই সিটি এফসির থেকে গোল ডিফারেন্সে এগিয়ে রয়েছে মোহনবাগান। যদি পরবর্তী ম্যাচগুলোতে মুম্বাই সিটি এফসি পয়েন্ট নষ্ট করে এবং মোহনবাগান যদি 3 পয়েন্ট করে আর্ন করে নেয়, মোহনবাগানের সামনে আবারও সুযোগ রয়েছে লিগ টেবিলের উপরে উঠে আসার। জামশেদপুর এফসি 6 ম্যাচে 13 পয়েন্ট, কিন্তু তারা গোল ডিফারেন্সে অনেকটাই পিছিয়ে, তাদের গোল ডিফারেন্স 3, অর্থাৎ জামশেদপুর এফসি বনাম মোহনবাগান ম্যাচ কিন্তু জামশেদপুর এবং মোহনবাগান দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। যারা এই ম্যাচে 3 পয়েন্ট বের করে নিতে পারবে তাদের কাছে কিন্তু খেতাবি দৌড় অনেকটা সুবিধাজনক হবে, এবং যারা পয়েন্ট নষ্ট করবে তাদের কাজ অবশ্যই কঠিন হবে। ইস্টবেঙ্গল 6 ম্যাচে 11 পয়েন্ট, তাদের গোল ডিফারেন্স 12, অর্থাৎ অস্কার ব্রুজোর দল পয়েন্টের নিরিখে পিছিয়ে থাকলেও তারা কিন্তু গোল ডিফারেন্সে এগিয়ে রয়েছে। ইস্টবেঙ্গল চাইবে পরের ম্যাচগুলোতে তারা যাতে কোনোভাবেই পয়েন্ট নষ্ট না করে এবং অন্যান্য দল যাতে পয়েন্ট নষ্ট করে সেটা তারা চাইবে, তাতে কিন্তু সুবিধা বেশি হবে ইস্টবেঙ্গলের। তবে ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচগুলো কিন্তু খুব একটা সহজ নয়। প্রথম ম্যাচটা ফিফা ব্রেকের পর প্রথম ম্যাচটা চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে, কিন্তু তারপরে কিন্তু ইস্টবেঙ্গলের জন্যও বেশ কিছু কঠিন ম্যাচ অপেক্ষা করে আছে। সেই পরিকল্পনা নিশ্চয়ই এই ফিফা ব্রেকে তৈরি করে রাখবেন অস্কার ব্রুজো, কারণ মোহামেডান স্পোর্টিংকে 7-0 গোলে হারানোয় অক্সিজেন ফিরেছে ইস্টবেঙ্গল সাজঘরে, স্বস্তি পেয়েছেন অস্কার ব্রুজো এবং হাসি ফিরেছে লাল হলুদ সমর্থকদের মুখে। এই জয় যে পরবর্তী রাউন্ডের জন্য বাড়তি আত্মবিশ্বাস দেবে ইস্টবেঙ্গলকে সেটা বলাই যায়, কিন্তু অতীতের ম্যাচগুলো থেকে শিক্ষা নিয়ে নিশ্চয়ই অস্কার চাইবেন না একই ভুল করতে, কারণ ইস্টবেঙ্গলকে পরের যে ম্যাচগুলো খেলতে হবে সেগুলো হচ্ছে চেন্নাইয়ান এফসি প্রথম ম্যাচ, তারপর বেঙ্গালুরু, তারপর পাঞ্জাব, উড়িষ্যা। যদিও তারপরের ম্যাচটা সূচির নিরিখে ডার্বি থাকলেও সেই ম্যাচটা যে হবে না সেটা ইতিমধ্যেই জানা গিয়েছে, ম্যাচ পরিবর্তিত হবে। ফলে বেঙ্গালুরু, পাঞ্জাব এবং পরবর্তী ক্ষেত্রে মুম্বাই সিটি এফসি, এই 3টে ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গলের জন্য যথেষ্ট কঠিন। এই বিষয়টা নিশ্চয়ই অস্কার ব্রুজো মাথায় রাখবেন এবং সেটা মাথায় রেখেই নিশ্চয়ই তিনি পরিকল্পনা সাজাবেন। পাশাপাশি যদি মুম্বাই সিটি এফসির পরবর্তী ম্যাচগুলো আমরা দেখি, সেখানে কিন্তু মুম্বাই সিটি এফসিরও লক্ষ্য থাকবে যে পরপর 3 পয়েন্ট তুলে নেওয়া, কারণ ফিফা ব্রেকের পর মুম্বাই যে ম্যাচটায় প্রথম মাঠে নামবে সেটা উড়িষ্যা এফসির বিরুদ্ধে, তারপরের ম্যাচ জামশেদপুর, গোয়া এবং বেঙ্গালুরু, অর্থাৎ পরপর 3টে ম্যাচ কিন্তু মুম্বাইয়েরও যথেষ্ট কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে। সেখানে যদি তারা সম্পূর্ণ 3 পয়েন্ট না নিতে পারে, সেখানেও কিন্তু লিগ টেবিলের পরের দিকে থাকা দলগুলোর জন্য কাজ অনেকটা সুবিধাজনক হয়ে যাবে। আমরা প্রথম 4-এ থাকা দলের কথা বললাম, পরবর্তী যে দলগুলো রয়েছে বেঙ্গালুরু এফসি এবং ইস্টবেঙ্গল, তারা কিন্তু সমসংখ্যক পয়েন্ট নিয়ে রয়েছে, অর্থাৎ পঞ্চম স্থানে রয়েছে বেঙ্গালুরু এফসি, তারা 6 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে রয়েছে। শুধুমাত্র গোল পার্থক্যের বিচারে কিন্তু ইস্টবেঙ্গল এগিয়ে। যদি ইস্টবেঙ্গল পয়েন্ট নষ্ট করে এবং বেঙ্গালুরু পরের ম্যাচে পয়েন্ট তুলে নেয়, তাহলে কিন্তু বেঙ্গালুরুর কাছেও সুযোগ রয়েছে উপরের দিকে উঠে আসার। গোয়া খুব পিছিয়ে নেই, তারা কিন্তু 6 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। পাঞ্জাব রয়েছে 5 ম্যাচে 8 পয়েন্ট, অর্থাৎ এই 7 নম্বর স্থান পর্যন্ত প্রতিটা দলই কিন্তু এখনো পর্যন্ত চ্যাম্পিয়নশিপের দৌড়ে রয়েছে। কারণ কোনো দল যদি আপসেট রেজাল্ট করে, যেটা আমরা ফার্স্ট ল্যাপের শেষের দিকে দেখতে পেলাম যে মোহনবাগান তারা আপসেট রেজাল্ট করলো, জামশেদপুর যাদের প্রথম দিকে অপ্রতিরোধ্য মনে হচ্ছিল তারা শেষের দিকে এসে পয়েন্ট নষ্ট করলো, অর্থাৎ এই দলগুলো যদি পরবর্তী ক্ষেত্রে ঘুরে না দাঁড়ায়, তারা যদি আবারও পয়েন্ট নষ্ট করে, তাহলে কিন্তু এই লিগ টেবিলের 3, 4, 5, 6, 7-এ থাকা দলগুলোর জন্য খেতাবি লড়াইয়ের রাস্তা খুলে যেতে পারে। এবং তারা যদি, যেমন পাঞ্জাব এফসি, তারা যদি মোহনবাগানের বিরুদ্ধে 3 পয়েন্ট আর্ন করতে পারে, তাহলে তারা কিন্তু উপরে উঠে আসার সুযোগ থাকবে। কারণ মোহনবাগানের পরের যে ম্যাচগুলো রয়েছে, ফিফা ব্রেকের পরে মোহনবাগানের প্রথম ম্যাচ জামশেদপুর এফসির বিরুদ্ধে, তারপরের ম্যাচটা পাঞ্জাব, তারপর নর্থ ইস্ট, তারপর ইন্টারকাশি, অর্থাৎ মোহনবাগানের জন্যও কিন্তু লড়াইটা একদমই সহজ নয়। এবং যেখানে মোহনবাগান ফিফা ব্রেকে যাওয়ার আগে শেষ 2টো ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে, সেখানে ফিরে আসাটা অবশ্যই কঠিন হবে মোহনবাগানের জন্য। পাশাপাশি যে টিম কম্বিনেশন নিয়ে সার্জিও লোবেরা
ধন্দে রয়েছেন, সেটাও অবশ্যই তাকে একটু চিন্তায় রাখবে। তবে এই ফিফা ব্রেকের মধ্যে যদি রবসান রবিনহো সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরতে পারেন, তাহলে কিন্তু লোবেরার কাজটা সহজ হয়ে যাবে। তিনি হয়তো আবার সেই পুরনো কম্বিনেশন, যে কম্বিনেশনে প্রথম 4টে ম্যাচ শুরু করেছিলেন, হয়তো সেই কম্বিনেশনেই তিনি আবার ফিরে যেতে পারবেন। তবে এবারের আইএসএলে যাদের লড়াইটা ইতিমধ্যেই কঠিন হয়ে গিয়েছে, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, উড়িষ্যা, চেন্নাই, ইন্টারকাশি তারা প্রথমবারের জন্য আইএসএল খেলছে এবং এই মুহূর্তে তারা 11 নম্বর স্থানে রয়েছে। 6 ম্যাচে তাদের সংগ্রহ মাত্র 5 পয়েন্ট। চেন্নাইন এফসি 1 ম্যাচ কম খেলে তাদের সংগ্রহ 5 পয়েন্ট, তারা রয়েছে 10ম স্থানে। উড়িষ্যা আরও 1 ম্যাচ কম খেলে, অর্থাৎ 4 ম্যাচ খেলে তাদের সংগ্রহ 5 পয়েন্ট, তারা রয়েছে 9ম স্থানে। তুলনামূলকভাবে আরও বেশি চাপে রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, তারা 6 ম্যাচ খেলে ফেলেছে কিন্তু তাদের সংগ্রহ মাত্র 6। অর্থাৎ এই নর্থ ইস্ট, উড়িষ্যা, চেন্নাই এবং ইন্টারকাশি, এই 4টি দলের জন্য খেতাবি লড়াইয়ের রাস্তা কিন্তু অত্যন্ত কঠিন। এই জায়গা থেকে ঘুরে দাঁড়ানো খুব একটা সহজ নয়, কারণ আমরা নর্থ ইস্টকে দেখেছি তারা আলাদিন আজারেকে ছাড়া খেলছে এবং সেই কারণে তাদের আক্রমণ ভাগ অনেকটাই ভোঁতা হয়ে গিয়েছে। শুরুটা ভালো না হলেও শেষ কয়েকটা ম্যাচ নর্থ ইস্ট ভালো খেলার চেষ্টা করেছে, যেখানে মূলত জামশেদপুরকে হারিয়েছে। কিন্তু শেষ ম্যাচটা উড়িষ্যার কাছে 4-1 গোলে হারাটা অবশ্যই একটা বড় চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে পেদ্রো বেনালির দলের জন্য। পাশাপাশি যদি আমরা বাকি যে দলগুলোর কথা বলছিলাম, উড়িষ্যা খুব একটা ভালো সিচুয়েশনে নেই, তারা খুব বেশি অনুশীলন করেনি, প্রাক মরশুম প্রস্তুতি সেভাবে হয়নি এবং টিমটার মধ্যে কিন্তু কম্বিনেশন তৈরি হয়নি। সেই কারণেই কিন্তু উড়িষ্যাকে ভালো ফুটবল খেলতে দেখা যাচ্ছে না। চেন্নাইয়ের পরিস্থিতি একই, তারা ভালো ফুটবলার নিলেও দলের মধ্যে কম্বিনেশন তৈরি হয়নি এবং যেটা বোঝা যাচ্ছে যে চেন্নাইন এফসি কিন্তু সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারছে না, আক্রমণ যথেষ্ট কমজোরি রয়েছে। এই জায়গাগুলো অবশ্যই চেন্নাইন এফসি ভাবার চেষ্টা করবে সেকেন্ড ল্যাপে, কিন্তু সেকেন্ড ল্যাপে ফিরে আসা অত্যন্ত কঠিন। খেতাবি দৌড়ে উঠে আসতে হলে মিরাকেল কিছু ঘটাতে হবে। ইন্টারকাশির ক্ষেত্রেও লড়াইটা কিন্তু সহজ নয়। শেষ 3-এ থাকা দল যারা মূলত অবনমনের লড়াই লড়ছে, মোহামেডান স্পোর্টিং, কেরালা ব্লাস্টার্স এবং স্পোর্টিং দিল্লি। আমি নিচের দিক থেকে বললাম মোহামেডান স্পোর্টিং, তারা কিন্তু এখনও খাতা খুলতে পারেনি। ফলে অবনমনের আওতায় থাকা দলের মধ্যে সবথেকে বেশি চিন্তায় থাকবে সাদা কালো ব্রিগেড। কেরালা ব্লাস্টার্স 6 ম্যাচে 1 পয়েন্ট, স্পোর্টিং দিল্লি 5 ম্যাচে 2 পয়েন্ট। ফলে এই 3 দলের মধ্যে কেরালা ব্লাস্টার্স এবং মোহামেডান স্পোর্টিংয়ের উপর কিন্তু অবনমনের খাঁড়া ঝুলছে। যেহেতু এবারে অবনমন রয়েছে, সেক্ষেত্রে এই দুটো দল কিন্তু চাইবে সেকেন্ড ল্যাপে দ্রুত পয়েন্ট সংগ্রহ করে যতটা সম্ভব উপরে উঠে আসা যায় এবং অবনমনের আওতা থেকে বেরিয়ে আসা যায়। ফলে মূলত স্পোর্টিং দিল্লি, কেরালা ব্লাস্টার্স এবং মোহামেডান স্পোর্টিংয়ের মধ্যে কিন্তু অবনমন বাঁচানোর লড়াই। পাশাপাশি মোহনবাগান, মুম্বাই সিটি এফসি, জামশেদপুর এবং ইস্টবেঙ্গলের মধ্যে খেতাবি লড়াইয়ের দৌড়ে আরও এগিয়ে যাওয়ার লড়াই থাকবে। সব মিলিয়ে আইএসএলের সেকেন্ড ল্যাপ যে আরও জমজমাট হতে চলেছে সে কথা বলার অপেক্ষা রাখে না। বিরতি কাটিয়ে খুব শীঘ্রই অনুশীলনে ফিরবে দলগুলো। আবারও আমরা খবর নিয়ে চলে আসবো ডে স্পোর্টসের পর্দায়, কিন্তু এই বিশেষ প্রতিবেদন অবশ্যই আপনাদের নজর কাড়বে, কারণ আমরা চেষ্টা করলাম প্রতিটা দলের অবস্থান এবং খেতাবি দৌড়ে কারা এগিয়ে কারা পিছিয়ে, কারা কতটা সুবিধা করতে পেরেছে প্রথম ল্যাপে, দ্বিতীয় ল্যাপে কাদের লড়াই কঠিন, সেই ছবিটা তুলে ধরার। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।